তো বন্ধুরা, আজকের শুনতে চলেছেন ডার্ক বাংলা স্টোরিজ চ্যানেলের মাধ্যমে। আর আজকের গল্প ভয়। হ্যাঁ বন্ধুরা, এই গল্পটা একটু আলাদা। অন্ধকার, নিঃশব্দ আর হিমেল বাতাসে ভরা এক রাতের গল্প, যেখানে ভয়ের শুরুটা হয়েছিল একটা ফোন কল থেকে। একটি গ্রাম যেখানে রাতে কেউ বাইরে বেরোয় না, একটি পুরনো বাড়ি যার দরজা আজও কেউ খোলে না, আর এক যুবক যে ভুল করে সেই বাড়িতেই ঢুকে পড়ে। তাহলে চলুন শুরু করি আজকের গল্প ভয়। নিজের আলো নিভিয়ে দিন, হেডফোন পরে বসে পড়ুন, কারণ এই গল্পটা কেবল কানে নয়, মনের ভেতরেও কাঁপন ধরিয়ে দেবে। শুনতে থাকুন রানা মুখার্জির কাহিনী ভয়। দোতলায় উঠে ডান দিকে বারান্দার শেষ প্রান্তে ঘরটা। আরো দুটো ঘর পেরিয়ে বারান্দা টপকে ঘরে তালা খুলল সৌরভ। ভেতরে ঢুকে টিউবটা জ্বালাতে বাইরের অন্ধকারটা যেন আরো বেশি করে চোখে লাগল। 6টা মতো বাজে, কিন্তু এখন এই সময়ে সন্ধে নেমে যায়। ঘরটা বেশ বড়, লম্বায় অন্তত 20 ফুট হবে। অনেকগুলো বড় বড় জানলা, পাল্লাগুলো খড়খড়ি দেওয়া। ভেতরে সব আসবাবপত্র দামি কাঠের। দুটো সুদৃশ্য চেয়ার ঘরের একদিকে রয়েছে, তার পাশেই একটা 1 পাওয়ালা মাঝারি মাপের গোল টেবিল। ঘরের মাঝামাঝি রয়েছে একখানা জাঁদরেল পালঙ্ক, বিশাল বড় আর তেমনই সুন্দর। এছাড়া আছে দুটো দেওয়াল আলমারি, তাদের ডিজাইনও বাকি আসবাবের মতো পুরনো দিনের। রমেশ টিফিন ক্যারিয়ারটা টেবিলের উপরে রাখল, আমিও জলের বোতলগুলো সেখানেই রাখলাম। এই সেই ঘর, দেখে নে ভালো করে। বারান্দার ওই মাথায় বাথরুম আছে, কয়েক বালতি জল ভরে রেখে দিয়েছে ভজনদা, আর বাথরুমে আলো লাগিয়ে দিয়েছে। সৌরভ দরজা খুলে বারান্দার উল্টো দিকে হাত দিয়ে দেখালো। আচ্ছা, এইটাই কি সেই ফ্যান? আমার প্রশ্নের উত্তরে খাটের ওপরে ঝুলতে থাকা সিলিং ফ্যানটার দিকে 2-1 মুহূর্ত তাকিয়ে রইল সৌরভ, তারপর মাথা নেড়ে হ্যাঁ জানালো। তিনজনেই একটুখানি তাকিয়ে রইলাম সেদিকে, তারপর মুখ খুলল রমেশ। আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারছি না। তুই বলেছিলি তোর ছোট কাকা 6 ফুট লম্বা, তাই তো? তাহলে এই ফ্যানে গলায় দড়ি দিতে গেলে তো ওর পা বিছানায় ঠেকে যাবে। ঠিকই তো। আমিও উত্তরের জন্য সৌরভের দিকে তাকালাম। ওটাই। একটা মানুষের মরার ইচ্ছে কতটা তীব্র হলে এ কাজ করা যায় ভাব। নিজের দুটো পা ভাঁজ করে পিছনের দিকে 2 হাতে ধরে ঝুলেছিল ছোট কাকা। 7 মাস হয়ে গেল, তো এখনো যেন চোখের সামনে দেখতে পাই সেই দৃশ্য। ভয়ঙ্কর ভয়ঙ্কর। কি করব বুঝতে পারলাম না। হঠাৎই যে সৌরভ এরকম আবেগতাড়িত হয়ে পড়বে তা কে জানত। 2 বন্ধু মিলে ওকে একটা চেয়ারে বসালাম। একটু পরেই সৌরভ সামলে নিল। রমেশ ওর একটা হাত চেপে ধরল। সরি ভাই, আমার বোঝা উচিত ছিল এই ঘটনা তোর কাছে কতটা কষ্টের। কিন্তু একটা কথা বলতে, কি এমন হয়েছিল যে ভদ্রলোক সুইসাইড করলেন? একটু পাগলাটে টাইপের ছিলেন তো বলেছিলি, কিন্তু সত্যি সত্যি কি মাথা খারাপ হয়ে? না রে বাবা, যাই বলুক, আমি বলছি ছোট কাকা মোটেই পাগল ছিল না। হাইলি ইন্টেলেকচুয়াল, প্রেসিডেন্সি স্টুডেন্ট ছিল, ফিজিক্সে অনার্স নিয়ে পড়তো। তারপর নকশাল আন্দোলন, স্বপ্ন দেখেছিল সমাজ বদলের। পুলিশের খাতায় নাম উঠে যায়। আমার দাদু বিরাট প্রভাবশালী ছিলেন, তিনি ভিতরে লাইন টাইন করে বাঁচিয়ে দিয়েছিলেন। তারপর আন্দোলন শেষ হয়ে গেল। ছোট কাকাকে কিছুদিন দাদু শিমুলতলায় এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। তারপর এই বাড়িটা তৈরি করেন ছোট কাকার জন্যই। নইলে এই পাণ্ডব বর্জিত এলাকায় গঙ্গার শোভা দেখার লোক দাদু ছিলেন না।
সেই থেকে তোর ছোট কাকা কি এখানেই থাকতেন? দিনরাত পড়াশোনা করতো। ওই দেখ না, আলমারি ভর্তি কত বই। আমরাও মাঝে মাঝে আসতাম পিকনিক টিকনিক করতে। এমনিতে জায়গাটা খুবই ভালো। দিনের বেলায় ছাদে উঠলে দেখবি ছাড় গঙ্গা, মানে গঙ্গার থেকে বেরিয়ে এসেছে একটা শাখা, ওটা দেখা যায়। তার উপর বাগানটাও আগে ওয়েল মেনটেন ছিল, সাইজও বিশাল, পুরো 3 বিঘা জমি, বাড়ি, বাগান মিলিয়ে। আচ্ছা, তারপর কি ঘটল? লোকটার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতো জানিস। সবসময় ভাবতো এই ঘুণ ধরা সমাজ ব্যবস্থার জন্য ও নিজেও দায়ী, ও কিছুই করেনি একে বদলানোর জন্য। বলতো এই অন্ধকারে বাঁচা যায় না। বড় বড় সব তত্ত্ব মুখস্থ ছিল, রবীন্দ্রনাথ থেকে মার্কস, সক্রেটিস, লেনিন সব গুলে খেয়েছি। এত কিছু জানার ফলেই হয়তো অপরাধ বোধটা আরও বেড়ে যাচ্ছিল। আর ওই থেকেই বোধহয়। এখন বাগানটা কেমন অবস্থায় আছে? এখন আর সেভাবে দেখাশোনা হয় না। আমি মাসে একবার আসি, বেড়াবেড়ি গজনদাকে মাইনেটা দিয়ে চলে যাই। বাগান আগাছায় ভরে গেছে। গজনদা 2 দিন অন্তর অন্তর এসে নিচটা ঝাঁট দিয়ে মুছে চলে যায়। ওপরে আসেই না একবার? তাই তোকে বললামই তো কাল, মাসে 1 দিন পরিষ্কার করে, তাও 2-3 জনকে সঙ্গে নিয়ে এসে। ওপরে দিনের বেলাও একা আসার সাহস কারো নেই। তোরও তো বললি ভয় করে। অনেক। তবে আবার বলছি, জেদ করিস না। এই ঘরে কিছু একটা আছে। এই নিয়ে অনেক কথা অলরেডি হয়ে গেছে ভাই, আবার কেন? আসলে ভয় করছে জানিস। বিশেষ কর কাল রাতে যখন তুই শেষ অবধি জেদ করলি, আমি মেনে নিয়েছিলাম, কারণ তখন মনে হচ্ছিল কিছু হবে না। কিন্তু ভাই ভাই ফিরে চ, এই ঘরে থাকিস না। কিচ্ছু হবে না, একটা তোরা। কতদিন ধরে ভেবেছি একটা ভুতুড়ে ঘরে রাত কাটাবো, এতদিনে সুযোগ পেলাম। তোরা এবার যা, সন্ধে নেমে গেছে। আচ্ছা, তুই ক্ষুধিত পাষাণ পড়েছিস তো? ঠিক সেরকমই মনে হচ্ছিল আমার এই ঘরে ঢুকে। তার আগে আমিও মানতাম না। কি মনে হয়েছিল? ঠিক বোঝাতে পারবো না ভাই। ছোট কাকা মারা যাওয়ার পরে একদিন দুপুরে একা এসেছিলাম এ ঘরে ঢুকে এইখানটায় দাঁড়িয়েছিলাম। এরকম একটা ঠান্ডা মতন একটা যেন হাওয়া, বুঝলি, কেমন ভেতর অবধি কাঁপিয়ে দিয়ে গেল। পালিয়ে গিয়েছিলাম ভয়ে, তারপর আর আসিনি। যত সময় গেছে ভেবেছি ও আমার মনের ভুল। কাল রাত অবধিও তাই ভেবেছিলাম, কিন্তু এখন আবার সেই শিরশিরে ভাবটা ফিরে আসছে। এটা আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই ঘরে কিছু আছে, আমি তোকে বলছি, শোন। পাছে সৌরভ আবার আমায় ফিরে যাওয়ার জন্য ঝুলোঝুলি শুরু করে। তড়িঘড়ি রমেশকে বললাম, ও ভয় পেয়েছে, স্বাভাবিক। ছোট কাকাকে খুব ভালোবাসত, নিয়ে যাবে। ওরা নিচে নেমে যাওয়ার পর দোতলা সিঁড়ির মুখের দরজাটা তালা দিয়ে চাবি পকেটে নিয়ে ওপরে উঠে এলাম। দোতলার বারান্দায় এসে আগে টর্চ জ্বালিয়ে বাঁ হাতের বাথরুমে ঢুকে দেখে নিলাম সব। জল আলো কোনো কিছুরই অভাব নেই। বাথরুমের দরজা বন্ধ করে পেছনে ঘুরলাম। অন্ধকার বারান্দা, গোটা বাড়িতে কোনো আওয়াজ নেই। এতক্ষণ ওরা ছিল তাই এই থমথমে ব্যাপারটা অনুভব করতে পারিনি। চারপাশে সবকিছু অন্ধকার, কেবল বারান্দার শেষ প্রান্তের ঘরটায় আলো জ্বলছে। সেদিকে এগোতে গিয়ে এক মুহূর্ত থমকালাম। ঘরটা যেন অনেক দূরে মনে হচ্ছে। বারান্দা বিরাট লম্বা হয়ে গিয়েছে। চোখটা বন্ধ করে একবার খুললাম। না, এবার সব ঠিক দেখছি। এরকম আমার মাঝে মাঝেই হয়। হয়তো সামনে কেউ বসে আছে, হঠাৎই মনে হয় সে যেন বহু দূরে বসে আছে। একবার চোখ বন্ধ করে খুললেই আবার ঠিক হয়ে যায়। বারান্দাটা পেরোলাম। বাঁ হাতে রেলিং দেওয়া কোমর সমান উঁচুতে।
ওখান থেকে নিচের বাগান দেখা যায়। ডান দিকে দুটো তালাবন্ধ ঘর। একবার নিচের দিকে দেখলাম, বাগান অন্ধকারে ঢেকে আছে, কিছুই বোঝা গেল না। ঘরে ঢুকে দরজা বন্ধ করে টেবিলে রাখলাম টর্চটা। কটা বাজে দেখতে গিয়ে দেখি হাতে ঘড়ি নেই। তার মানে আসার সময় পড়ে আসতে ভুলে গেছি। যাকে, তাতে কোনো ক্ষতি নেই, সময় দেখার দরকারই বাকি। আমার নাম অনিক মজুমদার। কলকাতার একটা কলেজে ফিজিক্স পড়াই। রমেশও তাই। সৌরভ আমাদের দুজনেরই কলেজের বন্ধু। ও ফিজিক্স নিয়েই পড়তো, তারপর পারিবারিক কাপড়ের ব্যবসায় ঢুকে গেছে। বিরাট অবস্থা। ওদের দেশের বাড়ি কৃষ্ণনগরে, সেখানেই পুজোর ছুটি কাটাতে এসেছি। খুব ধুমধাম করে পুজো হয় সৌরভদের বাড়িতে, তার তোড়জোড় চলছে। পরশু ষষ্ঠী। এই পুজো শুরু হয়েছিল নাকি 1795 সালে, মানে কয়েক বছর পরেই 200 পূর্ণ হবে। কাল রাতে সেই দুর্গার দালানে বসে কথা বলতে বলতেই সৌরভের বাবা ওদের এই বাড়িটার কথা বলেন। কৃষ্ণনগর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বাঘ আঁচড়া নামে একটা গ্রামে বাড়িটা। সৌরভের ছোট কাকা আত্মহত্যা করার পর এই বাড়িতে আর কেউ থাকে না ভূতের ভয়। যে ঘরটায় আমি এখন বসে আছি সেটাতেই নাকি ভূত আছে। অনেকে ভয় পেয়েছে। এরকম একটা ঘরে রাত কাটানোর শখ আমার বহুদিনের। আমি যেন হাতে চাঁদ পেলাম। রাতে শোয়ার সময় সৌরভকে আমার প্ল্যান বললাম। রমেশও আসতে চেয়েছিল, কিন্তু দুজন থাকলে আর মজা কিসে। এসব ঘরে তো থাকতে হবে একা। ওকে বুঝিয়ে সুঝিয়ে বারণ করলাম। একটু গাইগুই করলেও সৌরভ রাজি হল। সকালেই লোক পাঠিয়ে আলো জলের ব্যবস্থা করে রেখেছে। তবে ওদের বাড়িতে কেউ জানে না ব্যাপারটা। সবাই জানে আমি শান্তিপুরে এক বন্ধুর বাড়িতে আজ থাকব। বসলাম চেয়ারে, হাত পা ছড়িয়ে। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। বিরাট বড় বাগান ঘেরা বাড়ি, আশেপাশে কেউ থাকে না। পুরো বাড়িতে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই। চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। তার উপরে যে ঘরটায় আছি সেটাও ভুতুড়ে ঘর। বেশ থ্রিলিং ব্যাপার, সন্দেহ নেই। লম্বা সময় কাটাতে হবে। ব্যাগে সুবোধ ঘোষের ছোট গল্প সমগ্র আছে, কিন্তু এই মুহূর্তে ইচ্ছে করছে না সেটা বের করতে। বইয়ের আলমারিগুলোর কাছে গেলাম, দুটোই বন্ধ। কাঁচের ওপারে দেখা যাচ্ছে বেশ কিছু দেশি বিদেশি রাষ্ট্রবিজ্ঞানের বই, ইতিহাসের বই রয়েছে। উপনিষদ, গীতা, রবীন্দ্রনাথ, মানিক, দস্তয়েভস্কি, কামু। লোকটা জ্ঞানী ছিল মানতে হবে। কিছুক্ষণ সেসব দেখে জানলার ধারে দাঁড়িয়ে থেকে অবশেষে আবার চেয়ারে এসে বসলাম। বসে থাকতে থাকতে কতক্ষণ পরে কে জানে হঠাৎই মনে হলো এত নৈশব্দ আমি ইতিপূর্বে কখনো দেখিনি। কোথাও এতটুকু আওয়াজ নেই। এটা কি আদৌ স্বাভাবিক? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গে গাটা কেমন ছমছম করে উঠল। কেমন মনে হলো এই ঘর, এই দেওয়াল, এই আসবাব এরা আমায় দেখছে নাকি। দুম করে ভাবনাটা কেন মাথায় এলো জানি না। মনে হলো ওই ফ্যান থেকে ঝুলতে থাকা কেউ আমায় দেখছে। দু এক মুহূর্ত যেন শরীর কেঁপে গেল কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে। তারপর নিজেকে সামলে নিলাম। অবাক লাগলো পরিবেশ, একাকিত্ব মানুষের ভাবনাকে কিভাবে প্রভাবিত করে। একটা হাস্যকর চিন্তাও আমায় কাঁপিয়ে দিয়ে গেল, অন্তত কিছুক্ষণের জন্য তো বটেই। ফ্যানটার দিকে চোখ চলে গেল, বন্ধ, গরম নেই। ওই ফ্যান থেকেই লোকটা ঝুলে পড়েছিল, তাও আবার নিজের পা দুটো নিজেই দুহাতে ধরে। কি ভয়ানক দেখতে লাগবে। যে এসে প্রথম দেখবে সে কি দেখবে? মাথাটা একপাশে কাত হয়ে আছে, জিভ বের করা, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, আর পা দুটো হাঁটু থেকে ভাঁজ করে পেছনে নিজের হাত দিয়ে ধরে রাখা। আর তার চেয়েও বেশি চোখে পড়বে
লোকটার এই জগৎ থেকে চলে যাওয়ার মারাত্মক ইচ্ছে। দৃশ্যটা ভাবতে গিয়ে আবার গা শিরশির করে উঠল। মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলাম। এই নিয়ে বেশি ভাবলে ভয় পেয়ে যেতে পারি, যেটা সৌরভের হয়েছে। যারা যারা এ ঘরে ভয় পেয়েছে তারা ওই দৃশ্যটা দেখে বা ভেবেই ভয় পেয়েছে। ছাত্রছাত্রীরা অনেক সময় জিজ্ঞেস করে, স্যার আপনি ভূত দেখেছেন? এর উত্তরে ভূত আসলে কি বোঝানোর জন্য ওদের যে গল্পটা বলি সেটা মনে এলো। একটা লোক একটা বাড়ি ভাড়া নিল, সস্তার বাড়ি, কিন্তু খুব ভালো সব ব্যবস্থা। সে লোক তো বেজায় খুশি। 3-7 পরে সেখানে সুখে থাকার পর বাড়ির সামনের পানওয়ালার থেকে জানতে পারল যে ঘরে সে থাকে সেই ঘরটাতে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। ওই রাতেই সে মারা গেল ভয়ে হার্ট ফেল করে। তার মানে ভূত আসলে মানুষের মনে থাকে। আচ্ছা, আমি এসব কথা ভাবছি কেন? এই গল্পটা ভেবে কি আমি নিজের মনে জোর আনার চেষ্টা করছি? তার মানে আমি কি একটু একটু ভয় পাচ্ছি? তোর কি সব আজে বাজে ভাবছে। ভয় পাওয়ার কি আছে? ফালতু চিন্তা ভাবনাগুলো সরানোর জন্য গুনগুন করতে লাগলাম। এই সময়ের হিট গান 2-1 লাইন গাওয়ার পরই মনে হলো আমার সঙ্গে কেউ গলা মেলাচ্ছে। ঝট করে গান থামালাম। সারা ঘর নিস্তব্ধ। নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছি। একটু থেমে আবার গুনগুন করতে শুরু করতে আবার মনে হলো কেউ গান গাইছে আমার সঙ্গে। আবার গান থামালাম। আবার কেবল আমার নিঃশ্বাসের শব্দ। এবার একটু জোরে জোরে শ্বাস পড়ছে। কি হচ্ছে ব্যাপারটা? ঘরের দেওয়াল থেকে রেজোনেন্স হচ্ছে নাকি? কি মনে হলো, কে রে আছিস বলে চেঁচিয়ে উঠলাম। ভুল হল, বুঝলাম সঙ্গে সঙ্গে। ঘর কাঁপিয়ে আমার গলার আওয়াজ থামতেই নিস্তব্ধতা যেন 10 গুণ হয়ে গেল। জনজীবন থেকে বহু দূরে একা আছি খুব ভালো করে বোঝা যাচ্ছে। আত্মবিশ্বাস এক ধাক্কায় কমে গেল অনেকটা। এবার দুই পক্ষই চুপচাপ, আমি আর এই ঘর। কেমন একটা শীত শীত করছে, একটা অদ্ভুত শীতলতা। এই শিরশিরে ভাবটার কথাই কি বলছিল সৌরভ? ভেতর থেকে যেন একটা কাঁপুনি ঠেলে আসছে। তাহলে কি এই ঘরে সত্যিই কিছু আছে? ভুল হয়ে যাচ্ছে। চিন্তা ভাবনার ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চলবে না। নিজের যুক্তি বুদ্ধি সবই দুর্বল করে ফেলছি স্রেফ একাকিত্বের কাছে। এখনই নিজেকে সামলাতে হবে। নিজের সঙ্গে কথা বলা দরকার। কোথায় সমস্যা? সমস্যাটা এই যে আমি একা আছি এখানে, সেটা আবার সূর্যের আলো নেভার পর। যে ঘরটায় আছি সেটাতে একজন আত্মহত্যা করেছে, ফলে অনেকে সেই ঘরে ঢুকতে ভয় পায়। এই ঘরে কেউ মারা না গেলে একজনও ভয় পেত না। আবার আমার সঙ্গে 5 জন থাকলেও কেউই ভয় পেত না। এমনকি দিনের বেলা হলেও আশঙ্কার কোনো ব্যাপার ছিল না। তাহলে ভয়টা আসলে নিজের চিন্তার দুর্বলতা থেকে আসছে। এটাই তো সেই চ্যালেঞ্জ যেটা আমি নিয়েছি। মাত্র কিছুক্ষণের মধ্যেই নিজের ওপরে কিছু ফালতু ভাবনা চেপে বসতে দিচ্ছি কেন? কি করা যায় এখন? খুব ভালো হতো গলা ছেড়ে গান গাইতে পারলে, কিন্তু তাতে হিতে বিপরীত হবে। নিজের গলার আওয়াজই আমায় দুর্বল করে ফেলতে পারে। একটু আগেই দেখেছি তখন গান গাইতে গিয়ে ঝট করে একটা চিন্তা মাথায় এলো। আমি এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলাম কেন? আমি তো দুর্বল লোক নই। তাহলে কি একা আছি বলে ভয়, নাকি ভয় পেলাম
এই ঘরে কোনো অস্বাভাবিক উপস্থিতি রয়েছে বলে। চেয়ারে বসে মনস্থির করার চেষ্টা করতে লাগলাম। খানিকটা সময় কাটলো উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে তাড়াতে। তারপর যেই মনে হচ্ছে খানিকটা নিজেকে ফিরে পেয়েছি, তখনই একটা অদ্ভুত ছবি মাথায় ভেসে উঠল। দেখলাম একটা বিরাট অন্ধকার, অসীম আধার, সব কিছু কালো। তার মধ্যে বহু দূরে নাকি অনেক গভীরে একটা ঘর, শুধু সেটাই আলো জ্বলছে। সেই ঘরে একা বসে আছি আমি। অন্ধকারটা ক্রমশ দেওয়ালগুলোকে চাপ দিয়ে ছোট করে আনছে ঘরটাকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ছবিটা তাড়াতে হবে মাথা থেকে। নিজের ওপরে নিয়ন্ত্রণ আনা দরকার। ভয় লাগছে। মনে হচ্ছে এই ঘর আর আমার যেন একটা পাঞ্জার লড়াই চলছে। সে চাইছে আগে আমাকে দুর্বল করে দিতে, ভয় পাইয়ে দিতে, তারপর সে আমায় গ্রাস করবে। আমি কোনো ক্রমে তার সঙ্গে লড়াই করছি। এক অজগর সাপের মতো চারপাশের সবকিছু আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। আমি দম বন্ধ রাখছি যাতে তার ফাঁস না আরো চেপে বসতে পারে, কিন্তু যেই একটু দম নিতে যাচ্ছি অমনি ফাঁস আরো চেপে আসছে। আরো ভয়ানক সব চিন্তা আসছে, আরো আতঙ্কে ডুবে যাচ্ছি। এক অসম যুদ্ধ চলছে। এর পরিণতি স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ। একটু আগেই যে ছবিটা মাথায় ভেসে উঠেছিল সেটা আবার দেখতে পেলাম। দেখলাম সেখানে এবার আর আমিও নেই, শুধু এই ঘরটা আছে, আর আছে ঘরময় শূন্যতা। জোরে মাথা ঝাঁকিয়ে উঠলাম। আবার ভুল হয়ে যাচ্ছে। এসব ভাবলে চলবে না, অন্য কথা ভাবি। ঘরটা কতখানি লম্বা হবে মনে মনে হিসেব করা যাক। চেয়ারে বসলাম। আমার চেয়ারের পিছনে মোটামুটি হিসাব করার জন্য একটু পেছনে ফিরলাম। পেছনের দেওয়াল থেকে এই অবধি 6 ফুট, না 5.5 ফুট মতো হবে, নাকি আরেকটু কম। একটা হালকা অথচ স্পষ্ট ক্যাঁচ আওয়াজ কানে এলো আমার সামনের দিক, অর্থাৎ চেয়ার যেদিকে মুখ করা সেদিক থেকে। চমকে সোজা হয়ে বসলাম। কিসের আওয়াজ? কোনো আলমারির পাল্লা খুলল কি? না তো, ওগুলো তো বন্ধই। তবে কি কোনো জানলার পাল্লা হাওয়া লেগে নড়ে উঠল? তাই হবে হয়তো। বুকের মধ্যে ধক করে উঠেছিল। ধর, আরো সতর্ক হতে হবে। ছোট ছোট আওয়াজ হতেই পারে, তাতে ভয় পেয়ে গেলে পুরো রাত আর কাটাতে হবে না। বরং যেরকম হিসেব করছিলাম সেটা করি। একটা সোজা রাস্তা আছে, কড়িকাঠগুলো হিসেব করা। 2টো কড়িকাঠের মধ্যে দূরত্বটা বের করে নিতে হবে। সেটা বার করাও কঠিন নয়। ফ্যানটার দুদিকে 2টো কড়িকাঠ, আর ফ্যানের ব্লেডগুলো কত লম্বা হিসেব করলে দেখা যাবে। হাত পা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। ফ্যানের ব্লেডগুলো একটু আগেও যেরকম ছিল এখন সেরকম নেই, খানিকটা ঘুরে গেছে সেগুলো। ঠিক সেই মুহূর্তে মনে হলো প্রথমবারের জন্য এখানে না এলেই হয়তো ভালো হতো। খুব ভালো করে লক্ষ্য করলাম ফ্যানটাকে। একটু আগে যেরকম ছিল এখন তার থেকে ব্লেডগুলোর অবস্থান আলাদা। একটুও ভুল নেই। তার মানে ফ্যানটা ঘুরে গিয়েছে কোনোভাবে, অথবা বুক কেঁপে উঠল, অথবা কেউ ফ্যানটাকে দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চাইছে। কেউ কি তাহলে সত্যিই আছে? খানিকক্ষণ স্থির হয়ে দেখলাম ফ্যানের দিকে। কিছু ঘটল না। নিজেকে আবার সান্ত্বনা দিতে লাগলাম।
কি পাগলের মতো ভাবছি, কে থাকবে এখানে? যে মরে গেছে সে চলে গেছে। হচ্ছে না, মন বুঝতে চাইছে না। সঙ্গে সঙ্গে মনের ভেতর থেকে উঠে আসছে, তাহলে ফ্যানটাই বা নড়ে উঠল কেন? কেন শিরশিরে ভাবটা চেপে বসছে? কেন সবাই এ ঘরে ভয় পায়? সৌরভ ওরকম ভাবে বলল কেন? এ ঘরে কিছু আছে। ফ্যানটা কি সামান্য দুলছে, নাকি ভুল দেখছি ভয়? আবার মিনিট খানেক একভাবে তাকিয়ে রইলাম ওটার দিকে। একবার মনে হচ্ছে সামান্য দুলছে, পর মুহূর্তেই মনে হচ্ছে না তো, ওই তো স্থির আছে। এগিয়ে গেলাম চেয়ার ছেড়ে, পালঙ্কের একদম কাছে প্রায় ফ্যানের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলাম। না, তুলছে না, পুরো স্থির। সামান্য সময় ওখানেই দাঁড়িয়ে রইলাম, তারপর একটু নিশ্চিন্ত হয়ে পেছন ফিরে এগোলাম চেয়ারের দিকে। এক পা এগোতেই রক্ত জল হয়ে গেল। চোখের কোনা দিয়ে অথবা সিক্সথ সেন্স থেকে বুঝতে পারছি ফ্যান থেকে কিছু একটা ঝুলছে। কি ঝুলছে সেটাও জানি। ঘুরলেই দেখতে পাবো একটা মুখ, বিকৃত মুখ। গলায় দড়ি দেওয়া লাশ যেরকম ভয়ঙ্কর দেখতে হয় সেরকম। পেছনে পা দুটো ধরে রাখা হাত দিয়ে সে তাকিয়ে আছে আমার দিকে। ঘুরলেই আমি বোধহয় শেষ। সে চাইছে আমাকে তার বীভৎস রূপ দেখাতে। এই ভয়াবহ দৃশ্য আমি সহ্য করতে পারবো না, সে জানে। আমি দেখবো না, না, কিছুতেই দেখবো না। পেছন ঘুরলেই মৃত্যু নিশ্চিত। ঘুরবো না, কিছুতেই না। ভেতর থেকে কেউ ঠেলতে লাগলো, পেছনে তাকাও। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? কিছু নেই পেছনে, তাকিয়ে দেখো। টানা পড়েন চলতে চলতে হঠাৎই ঝট করে ঘুরলাম। সামনে একটা কিছু ভোজবাজির মতো মিলিয়ে গেল, যেন কালচে একটা কিছু ফ্যানের ঠিক নিচে শূন্যে ছিল, সেটা হাওয়া হয়ে গেল। এবার বুঝতে পারছি সৌরভ ঠিক বলেছিল, এ ঘরে কিছু আছে, কিছু একটা আছে। সে আছে, সে আমাকে আজ আর ফিরে যেতে দেবে না। চাবিটা কোথায়? টেবিলের ওপরে কোথাও রেখেছিলাম, ওটা নিতে হবে। টেবিলের দিকে ঘুরতে গিয়েও ঘুরলাম না, ভুল হয়ে যেত ঘুরলেই। ওই ফ্যানের দিক থেকে আমি চোখ সরাবো না। চোখ সরালেই সে দেখা দেবে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায়। ফ্যানের দিক থেকে চোখ না সরিয়ে আস্তে আস্তে পিছুতে লাগলাম টেবিলটার দিকে। টেবিলের কাছে পৌঁছে সেদিকে না তাকিয়েই টেবিল হাতড়াতে লাগলাম। চাবিটা হাতে ঠেকছে না। একটু এদিক ওদিক করতে যেতেই টিফিন বাক্স আর জলের বোতল সমেত টেবিলটা পড়ে গেল। বিকট আওয়াজ হলো। মাটিতে চাবি হাতড়াতে লাগলাম ফ্যানের দিকে তাকিয়ে। ফ্যানটা এবার অনেক দূরে চলে গেছে মনে হচ্ছে। চোখ বুজে একটুখানি থাকলেই আবার ঠিক হয়ে যাবে, কিন্তু চোখ বুজে তারপর খুললে দেখতে পাবো সেই ভয়ঙ্কর দৃশ্য। না, চোখ বোঝা যাবে না। মাটিতে হাতড়ে হাতড়ে চাবি হাতে ঠেকল না। একবার চট করে মেঝেতে তাকিয়েই আবার ফ্যানের দিকে তাকালাম। বেশ কয়েকবার এরকম করার পর বুঝলাম চাবি নেই ওখানে। কোথায় গেল? ক্রমশ বুঝতে পারছি একটা বিপদ আমার চতুর্দিক থেকে ঘিরে ধরছে। সে জাল গুটিয়ে আনছে।
এবার ফেরত যাওয়া ভীষণ শক্ত। হঠাৎ মনে হলো জানলার ঠিক বাইরে কেউ আমায় দেখছে। চট করে সরে এলাম জানলাটার কাছ থেকে। জানলার বাইরে অন্ধকারে ভালো করে নজর করলাম। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু যেন দুটো চোখ সেখানে রয়েছে, আমার দিকে তাকিয়ে হাসছে। ঠিক তখনই একটা হালকা খসখস আওয়াজ হলো। কেউ এসে দাঁড়িয়েছে আমার পেছনে। ঠিক আমার গা ঘেঁষে রয়েছে সে। ঘুরতে যেতেই মনে হলো এটা তার অভিসন্ধি। সে চাইছে আমি ফ্যানের দিক থেকে চোখ সরাই। পিছনে না ঘুরে একটু পাশে ঘুরলাম। সঙ্গে সঙ্গে পেছনে একটা আওয়াজ পেলাম। আমার সাথেই সে ঘুরেছে, পেছন থেকে আমায় দেখছে। এবার বোধহয় দুহাত বাড়াচ্ছে আমার দিকে। আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে দুটো হাত। পেছনে ঘুরতেই আবার সেই কালো মতো কিছু একটা হাওয়ায় মিলিয়ে গেল। চট করে আবার ফ্যানের দিকে দেখলাম। ফ্যানটা এবার একবার কাছে আসছে, একবার বহু দূরে চলে যাচ্ছে। একটু যেন নিচের দিকে নেমেও এসেছে। গোটা ঘরটাই দুলছে। দেওয়ালগুলো এগিয়ে আসছে, আবার দূরে পালাচ্ছে। আমি বোধহয় আর দাঁড়িয়ে থাকতে পারবো না। পেছনে একটা আলতো ছোঁয়া পেলাম। প্রচন্ড ভয়ে আবার ঘুরতেই চোখে পড়ল ছায়াটা মিলিয়ে গেল। আবার চকিতে ফ্যানের দিকে চাইলাম, সেটা দুলছে এবার। পেছনে যেন সে আসতে না পারে, তাই দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালাম। আমার মাথার কাছেই সুইচ বোর্ড। এখন আর আমার মনে কোনো সন্দেহ নেই তার অস্তিত্ব সম্পর্কে। কেন আমার ছাত্রদের বলা গল্পটা এখানে এসে মনে এলো সেটাও বুঝতে পারছি। সেখানেও গলায় দড়ি ছিল বলে সে ওই গল্পটা আমায় মনে করিয়ে দিয়েছে, তার উপস্থিতি বোঝাতে। হাত পা ঝিমঝিম করছে। যদি এখন আলো বন্ধ হয়ে যায়, লোডশেডিং হয়ে যায়, কিরকম হবে? অন্ধকারে কেমন হবে সবকিছু? একবার দেখে নিলে হয় অন্ধকারে ঘরটা কিরকম লাগে। ভাবার সঙ্গে সঙ্গে কিছু বোঝার আগেই আমি একটা সুইচ তুলে দিলাম। ঘর অন্ধকার। চুপচাপ কিছুক্ষণ কাটলো। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি। হৃৎপিণ্ড খুব দ্রুত চলছে। একটুখানি সামনের অন্ধকারে তাকিয়ে থাকতে থাকতে একটা জিনিস চোখে পড়ল। সামনের খাট পেরিয়ে উল্টো দিকে একটা জানলা, সেটা দিয়ে বাইরের আকাশ দেখা যাচ্ছে। ওই জানলাটার জন্য বুঝতে পারছি খাটের ওপরে একটা কিছু শূন্যে ঝুলছে। জানলার সামনে সেটা দুলছে। তার অবয়বটা দেখতে পাচ্ছি স্পষ্ট। ঝট করে আলো জ্বালালাম, কিছু নেই। আবার আলো বন্ধ করলাম। হ্যাঁ ওই তো, স্পষ্ট বোঝা যাচ্ছে অবয়বটা। এক পা এগিয়ে গেলাম, আর একটু স্পষ্ট হলো অবয়বটা। এগোতে এগোতে একেবারে তার কাছে চলে এসেছি। একদম সামনেই জমাট বাঁধা অন্ধকার। ফ্যান থেকে ঝুলছে। হাত বাড়ালেই ছুঁতে পারবো। হাত বাড়ানোর মুহূর্তে বুঝতে পারলাম সে আমাকে টেনে এনেছে এখানে, আমাকে প্রভাবিত করে। এবার সে আমায় আলিঙ্গন করবে, আমায় নিয়ে যাবে তার সঙ্গে, সেখানে যেখান থেকে কেউ ফেরে না। প্রচন্ড জোরে একটা আর্তনাদ করে দৌড় দিলাম সুইচ বোর্ড লক্ষ্য করে। চিৎকারটা সারা ঘরে ঘুরে বেড়াতে লাগলো।
সোজা দেওয়ালে গিয়ে সুইচ বোর্ডে হাত দিতে যেতেই দেখলাম সুইচ বোর্ড নেই, পুরোটা দেওয়াল। অন্ধকারে হাতড়ে বুঝতে পারলাম দেওয়াল থেকে কিভাবে ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে পুরো সুইচ বোর্ডটাই। আর আলো জ্বলবে না। অন্ধকারে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইলাম। অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই, কি হয় সেটা দেখার জন্য। মন বলছে খুব খুব দ্রুত কিছু ঘটবে, কিন্তু সেটা কি বুঝতে পারছি না। সেই ছবিটা আবার ভেসে উঠল। সেখানে এবার সব কিছু কালো, কেউ নেই, কিচ্ছু নেই, এক অন্ধকার ছাড়া। ছবিটা থেকে যাচ্ছে মাথায়, ক্রমশ স্পষ্ট হচ্ছে। কালো, সব কিছু কালো। হঠাৎ আমার প্রত্যেকটি স্নায়ু সজাগ হয়ে উঠল। ঠিক আমার মতোই কারো শ্বাস পড়ছে। ঘরের মধ্যেই কোনো জায়গা থেকে আসছে আওয়াজটা, ক্ষীণ কিন্তু স্পষ্ট আওয়াজ। শরীর কাঁপছে আমার, হাত পা যেন কাজ করছে না। যে কোনো ভাবে এখান থেকে বেরোতে হলো। চাবি পাই না পাই দরজা দিয়ে বেরোই যেভাবে হোক, তারপর দেখা যাবে। দরজার দিকে এগোতে লাগলাম। পায়ে একটা কিছু ঠেকলো, বোধহয় টিফিন ক্যারিয়ারটা। আর একটু ডান দিকে দরজাটা। এক পা এগোতেই পেটের কাছে একটা ধাক্কা লাগলো। কি এখানে? কিছু তো থাকার কথা নয় এই জায়গায়। আন্দাজে হাত বোলাতে বুঝতে পারলাম পালঙ্কটা ঠিক একটু সামনেই, ওপরে ফ্যানটা, সেখানেই সেই অন্ধকারটা ঝুলছে। চমকে পিছিয়ে এলাম। সম্পূর্ণ দিক ভুল করেছি। আর নয়তো যেদিকেই যাব ওই পাখা আর তার থেকে ঝুলন্ত অন্ধকার আমার রাস্তায় এসে দাঁড়াবে। এবার আর একটু ডান দিকে সরে তারপর দরজা আন্দাজ করে এগোলাম। মোটামুটি মাপ করে এগিয়ে দেখলাম এবার আর পালঙ্ক নেই। কিন্তু এবারও একটু ভুল হয়েছে। এটা দেওয়াল, তার মানে এই দেওয়ালের বাঁদিকে দরজাটা আছে। বাঁদিকে দেওয়ালে হাত রেখে এগোতে লাগলাম। অত সহজে হার মানতে আসিনি। শেষ অবধি আমি লড়ব। অনেকখানি এগোনোর পরেও দেওয়াল পেরিয়ে দরজা এলো না। আসলে কিছুই এলো না, না দরজা, না আলমারি, না এর সঙ্গে লম্বালম্বি ভাবে থাকা কোনো দেওয়াল। তাহলে নিশ্চয়ই দরজাটা ডান দিকে আছে। এবার ডান দিকে এগোতে লাগলাম দেওয়াল ধরে। কয়েক পা এগোতেই একটা নতুন শব্দ। স্থির হয়ে গেলাম। খুব কান করলে বোঝা যায় কেউ এগিয়ে আসছে। কোন দিক থেকে আসছে বোঝা যায় না, কিন্তু কেউ একটা আসছে আমার দিকেই। ক্রমশ সে কাছে আসছে। পায়ের আওয়াজটা এবার খুব কাছে, যেন মনে হচ্ছে সে সব দিক দিয়েই আসছে। আমি আওয়াজটা থেকে দূরে সরার চেষ্টা করছি, পিছিয়ে যাচ্ছি, আর পায়ের শব্দ ক্রমশ আরো কাছে আসছে। আমি সরে যাচ্ছি আর সে একেবারে কাছে চলে এসেছে। এমন সময় দরজাটা খুলে গেল। একটা ছায়ার মতো মূর্তি ঘরে ঢুকলো। শিউরে উঠলাম আমি। পিছিয়ে আসছি। আরো একটা দুটো ছায়া মূর্তি। এই দেখুন, এই সেই ঘর। খুব সরু একটা আলো দেওয়ালে মেরে ফিসফিস করে তাদের একজন বলল। ঠিক তখনই দেখতে পেলাম তাকে। ঘরময় স্তরে স্তরে অন্ধকার জমে আছে। তারই একটার আড়ালে সে লুকিয়ে আছে।
আমি এগোলাম তার দিকে। ছায়ামূর্তিদের হাতে কেমন চৌকো চৌকো টর্চ, সেগুলোর আলো ঘরের বিভিন্ন জায়গায় ঘুরছে। তাদের নিচু স্বরে বলা কথা কানে আসছে আমার। এই ঘরেই তোর মানে? ওই ফ্যানটায় গলায় দড়ি দিয়ে একজন মরেছিল, তারপরে মাস 7 পর একজন এখানে রাত কাটাতে এসে মারা যায়। সেই থেকে প্রায় 30 বছরে ঘর খোলা হয়নি। আমি একদম সামনে এখন তার। সে ভয়ে সিঁটিয়ে আছে। সেই ভয় এবার ছড়িয়ে পড়ছে আমার মধ্যেও। কোনো পথ খুঁজে না পেয়ে নিজের অজান্তেই এই সর্বগ্রাসী অন্ধকারে অভ্যস্ত হয়ে যাওয়া যাপনে অন্য কিছু ঘটার ভয়, আলোর ভয়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ডার্ক বাংলা স্টোরিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়, তাই পাশে থাকুন, ভালোবাসা দিন। আবার দেখা হবে পরের ভৌতিক গল্পে। ধন্যবাদ।